বিশ্বাস করুন আপনি পারবেন এবং আপনি ওখানেই অর্ধেক। ওয়েলকাম ইয়োর কে পাঠশালা। আজকে আমাদের টপিক যেটা রয়েছে ক্লাস 9-এর রায়মার্টিনের প্রশ্নবিচিত্রা নিয়ে আলোচনা, যেটার বিষয় ভৌত বিজ্ঞানের মডেল 7। তো আমাদের রুটিন অনুসারে আজকে সকালে ক্লাস হওয়ার কথা ছিল, কিন্তু বিশেষ কারণবশত সকালে নিতে পারিনি, তাই এখন ক্লাসটি নিচ্ছি। তো আমাদের এই আজকের ক্লাসের মধ্যে মডেল 7টা নিয়ে শুরু করতে যাচ্ছি। আমরা এই ক্লাসের মধ্যে মডেল 7-এর অল কোশ্চেন সলিউশনগুলো দেখে নেব এবং যারা নতুন রয়েছে তাদের জন্য রুটিনটা একবার বলে দিই। ক্লাস 10-এর সোম বুধ শুক্র এবং 9-এর মঙ্গল বৃহস্পতি শনি ঠিক সকাল 7টাতে ভৌতবিজ্ঞান বিষয়ের উপর একটি করে ক্লাস হয়ে থাকে। আর আমাদের এই ক্লাসের মধ্যে যে পিডিএফটি নিয়ে আলোচনা হয়, যদি কারো প্রয়োজন হয় তার জন্য ব্যবস্থা রেখেছি। ঠিক এই ক্লাসের নিচে একটি ডেসক্রিপশান বক্সে টেলিগ্রাম লিঙ্ক পাবে, ওখানে প্রতিনিয়ত পিডিএফগুলো আপলোড করা হয়ে থাকে, তোমরা ওখান থেকে ডাউনলোড করতে পারো। তো আজকে বিশেষ কারণবশত এই রুটিন ওয়াইজ সকাল 7টাতে ক্লাস নিতে পারিনি, তাই এখন নিচ্ছি। ওকে, তাহলে আজকে আমাদের প্রথম কোশ্চেন যেটি রয়েছে যে গ্রুপ এর প্রথম কোশ্চেনটি রয়েছে, যে ধর্মের জন্য প্রবাহী তার পাশাপাশি স্তরের মধ্যে আপেক্ষিক গতিকে বাধা দেয় তাকে আমরা সান্দ্রতা বলে থাকি। পরবর্তী প্রশ্ন, কোনটি কৌশিকতার দৃষ্টান্ত নয়? আমাদের এই অপশানগুলোর মধ্যেই জলে তেলের ছড়িয়ে পড়া এটা কৌশিকতার দৃষ্টান্ত নয়। পরবর্তী কোশ্চেন রয়েছে, একটি বস্তুর ভর ও বেগ উভয়ই দ্বিগুণ হলে বস্তুটির গতিশক্তি পূর্বের থেকে 8 গুণ বৃদ্ধি পাবে। তো এটা কিভাবে হয় সেটা একটু বলে দেব। আমাদের অ্যান্সার হয়ে যাবে 8 গুণ। কীরকম তার জন্য তোমাদের নতুন একটা পেজ নিয়ে দেখিয়ে দিই। যে ভর এম, প্রথমে এম ছিল এবং ভর আর বেগও প্রথমে ভি ছিল, কিন্তু সেটা পরবর্তীকালে 2 গুণ হয়ে যায়, মানে 2m এবং 2v। আমরা গতিশক্তির যে সূত্রটা জানি যে হাফ এম ভি স্কোয়ার, এখানে এম আর ভি এর মানগুলো পুট করব। তো এম এর মান পুট করলে আসছে 2m, এদিকে ভি এর মান পুট করলে 2v হোল স্কোয়ার। এখান থেকে আমরা হাফ চলে এলো, এদিকের 2m, এদিকে 2v স্কোয়ারকে ভাঙলে আমরা পাচ্ছি 4v স্কোয়ার। এখান থেকে এই 4 ইন্টু 2 আমরা মানে 4 দুগুণে 8, তাহলে আমরা এখানে 8 করলাম, 8 হাফ এম ভি স্কোয়ার। তাহলে আমাদের এই যে হাফ এম ভি স্কোয়ার আমরা প্রথমেই লিখেছিলাম হাফ এম ভি স্কোয়ার সমান ইকে, তাহলে হাফ এম ভি স্কোয়ারের পরিবর্তে আমরা ইকে লিখতে পারি। তাহলে আমরা এখানে ইকে লিখে দিলাম যে 8 ইন্টু ইকে। তাহলে আমরা এখান থেকে দেখতে পারি যে গতিশক্তি আগের থেকে 8 গুণ বৃদ্ধি পেয়ে গেছে, আর ওটাই আমরা এখানে অপশানে করেছি। নেক্সট পরবর্তী কোশ্চেন, যে কার্যের মাত্রীয় সংকেত লেখো এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। নেক্সট পরবর্তী প্রশ্ন, বার্নৌলির নীতি কোন সংরক্ষণ সূত্র মেনে চলে? সেটি শক্তির সংরক্ষণ সূত্র। পরবর্তী 3 দাগের কোশ্চেন বলছে, পীড়ন ও বিকৃতির মধ্যে কোনটি বেশি মৌলিক? সেটি হচ্ছে পীড়ন। চাঁদে সাইফন কাজ করে না কেন? কারণ চাঁদের মধ্যে বায়ুর অনুপস্থিতি। সাইফন কাজ করে, আচ্ছা করবে কি? এটার অ্যান্সার হয়ে যাবে যে না। কেন? কারণ চাঁদের মধ্যে বায়ু অনুপস্থিত, মানে বায়ু থাকে না। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব, যে বলছে কোনো
বস্তুকে জলে ডোবালে হালকা বোধ হয় কেন, সেটা আমরা পরবর্তী পেজে তুলে ধরেছি। এই যে কোনো বস্তুকে জলে ডোবালে হালকা বোধ হয় কেন, যে বস্তুকে নিজস্ব ওজন খাড়া নিম্নমুখী ক্রিয়া করে এবং নিমজ্জিত অবস্থায় প্লবতা খাড়া ঊর্ধ্বমুখী ক্রিয়া করে, তার ফলে বস্তুটির ওজন হালকা বোধ বলে মনে হয়। পরবর্তী কোশ্চেন, এখানে অথবা হবে। ওকে, অথবাতে কোশ্চেনটি বলেছে ঘনত্ব ও আপেক্ষিক ঘনত্বের মধ্যে পার্থক্য। এই যে ঘনত্ব এবং আপেক্ষিক গুরুত্ব, যেটাই আপেক্ষিক ঘনত্ব সেটাই, তো ওর পার্থক্য দেওয়া হয়েছে, তোমরা দেখে নিও। নেক্সট 2 দাগের কোশ্চেনে বলছে অভিকর্ষীয় স্থিতিশক্তি কখন ধনাত্মক ও কখন ঋণাত্মক হবে, সেখান ওই প্রশ্নটির উত্তর আমরা এখানে তুলে ধরেছি। যখন কোনো বস্তুকে খাড়া ওপর দিকে ছোড়া হয়, ওপর দিকে এটা হবে যে ছুড়া হয়, তখন বস্তুটির মধ্যে যে অভিকর্ষজ স্থিতিশক্তি তা ধনাত্মক হয়, আর যখন ওই বস্তুটি ভূপৃষ্ঠে নেমে আসবে সেটি ঋণাত্মক হয়ে যাবে। নেক্সট পরবর্তী কোশ্চেন 4 দাগের একে বলছে একটি হালকা ও একটি ভারী বস্তুর গতিশক্তি সমান, কোনটির ভরবেগ বেশি। এখানে ভরবেগ যা এবং গতিবেগও তাই। ওকে, এখানে হালকা বস্তু বলেছে, আর আমি এখানে যে প্রশ্নটি তুলে ধরেছি যে এখানে হালকা বস্তুর ভর ধরলাম m এবং ভারী বস্তুর ভর ধরলাম যে হ্যাভি ওয়েট। ওকে, আমরা এইচ এম দ্বারা চিহ্নিত করলাম। এখানে এম এবং এইচ এম না দিয়ে আমি একটা শর্ট কথা লিখে দিয়েছি যে বস্তু দুটির ভর অভিন্ন। তাহলে আমাদের এই প্রশ্নটির অ্যান্সার হয়ে যাবে এই উত্তরটি, তোমরা দেখে নিও। ওকে, নেক্সট। আচ্ছা, তোমরা এই অ্যান্সারটিকে বাদ দিয়ে দাও, তো আমি নতুন করে বুঝিয়ে দিচ্ছি কীভাবে এটি প্রুভ করবে। তো প্রশ্নের মধ্যে বলেছে যে একটি হালকা, তো আমরা লিখতে পারি যে হালকা বস্তু একদিকে আর একদিকে হচ্ছে ভারী বস্তু। তো ভারী বস্তু বা হালকা বস্তুর জন্য আমরা m ধরলাম 1m, আর ভারী বস্তুর জন্য আমরা 2m ধরলাম। এবারে বলেছে যে গতিশক্তি সমান, মানে ই কে এখানেও যা রয়েছে এখানেও তাই রয়েছে, তাহলে আমরা বলতে পারি ই কে হচ্ছে ধ্রুবক, মানে এর কোনো গুরুত্ব নেই, যেহেতু সমান তাই আমরা একে প্রয়োগ করব না। এখানে বলেছে ভরবেগ, ভরবেগ মানে পি, এদিকে হচ্ছে ভরবেগ পি, এটা p1 আর এদিকে p2 দিলাম। তো এদের মধ্যে পার্থক্যটা কি, আমরা একটা সমীকরণ জানি যে p সমান √2m ই। এখানে যেহেতু এম এ ই এর কোনো প্রয়োজন নেই, তাই আমরা ই কে তুলে দিলাম। ওকে, ই কে তুলে দিলাম, তাহলে আমাদের থাকলো কি √2m। এদিকেও ঠিক p2 এর জন্য আমরা করলাম √2m। এবার এখানে m এর মান আমরা বসাবো, এদিকেও আমরা m এর মান বসাবো। এটা হচ্ছে m সমান 1m, এদিকে হচ্ছে m সমান 2m। এদিকের জন্য তাহলে এটা m1 এবং m2 দিয়ে দিই, এদিকে হচ্ছে m2, এদিকে m1, তাহলে 2m1 এর মান 1m এর পরিবর্তে আমরা শুধু m ই লিখতে পারি, আর এদিকে 2 থাকলো, আর এদিকে m2 এর পরিবর্তে আমরা করলাম 2m। ওকে, তাহলে এখানে আমাদের 2 দুটো রয়েছে, তাই রুটের বাইরে বেরিয়ে চলে আসবে, আর m থাকলো। এদিকে যেমন আছে তেমনই থেকে যাবে, কোনো সমাধান হবে না। তাহলে আমরা অলরেডি বলতে পারি যে হালকা বস্তুর জন্য ভরবেগ বেরিয়েছে √2m, এদিকে ভারী বস্তুর জন্য p এর মান বেরিয়েছে 2√m। তাহলে আমরা এই দুটি মান থেকেই বুঝতে পারছি যে ভারী বস্তুটির জন্য ভরবেগ বেশি।
ওকে, তাহলে তোমরা এখানে লিখে দিতে পারো যে ভারী বস্তুর ভর, ভরবেগ বেশি। ওকে, তাহলে এটি হয়ে গেল আমাদের অ্যান্সার। নেক্সট পরবর্তী কোশ্চেন, যে একটি হালকা ও একটি ভারী বস্তুর ভরবেগ সমান, কোনটির গতিশক্তি বেশি? তো আমরা এই কোশ্চেনটিকে সলিউশন করার জন্য আমরা একটি হালকা বস্তু হিসাবে একটা হালকা মানে ফাঁকা লরি এবং একটি ভারী বস্তু হিসাবে একটি বালি বোঝাই লরিকে বোঝানো হয়েছে। তো এই প্রশ্নটিকে যদি আমরা দ্বিতীয় প্রশ্নটির মতো তুলনা করি তো উত্তরটি একই আসবে, কেবলমাত্র ফাঁকা লরির কাছে এখানে একটি হালকা বস্তুর কথা বলেছে এবং বালি ভর্তি লরির পরিবর্তে একটি ভারী বস্তুর কথা বলেছে। তাহলে তোমরা ওই দুটি স্থানের পরিবর্তে হালকা এবং ভারী কথাটিকে লিখে দিও, তোমাদের তাহলে অ্যান্সারটি হয়ে যাবে এটি। ওকে, নেক্সট পরবর্তী কোশ্চেন, দুটি তরলের ঘনত্ব, এখানে প্রথম কোশ্চেন বলেছে তরল ও গ্যাসের ইয়ং গুণাঙ্ক কত, সেটার অ্যান্সার হয়ে যাবে 0। ওকে, এখানে 0 লিখে দিলাম। দুটি তরলের ঘনত্ব যথাক্রমে D1 ও D2, তরল দুটিকে সমভরে মিশ্রিত করলে মিশ্রণের ঘনত্ব নির্ণয় করো। এখন এই কোশ্চেনটির জন্য আমরা প্রথম এবং সেকেন্ড দুটি স্টেপ নিলাম। প্রথমটির জন্য ঘনত্ব বলেছে D1, দ্বিতীয়টির জন্য ঘনত্ব বলেছে D2। বলেছে দুটিকে সমভরে মিশ্রণ করলাম, মানে M, এদিকেও M, দুটোই সমান। এখন আমাদের বলেছে মিশ্রণের ঘনত্ব কত, এটা হচ্ছে তরলের ঘনত্ব, আর এদিকে তরল দুটিকে সমভরে যে মেশানো হয়েছে মানে ভর, আর এখানে আমাদের বলেছে মিশ্রণের ঘনত্ব। আমরা ঘনত্বর একটা সূত্র জানি যে ঘনত্ব সমান ভর বাই আয়তন। আমরা এই সমীকরণ থেকে আয়তনের মান নির্ণয় করতে পারি যে আয়তন সমান ভর বাই ঘনত্ব। ওকে, তাহলে এটিকে একটু আমরা পাশে ছোট্ট করে লিখে দেব। এখন আমরা প্রথম বস্তুর আয়তন নির্ণয় করব এবং দ্বিতীয় বস্তুর আয়তন নির্ণয় করব। প্রথম বস্তুর এটা হয়ে গেল D1 এবং M, এদিকে যদি আমরা বলি যে আয়তন প্রথম বস্তুর আয়তন V1, ঠিক আয়তনের কাছে ভর এবং ঘনত্ব আমাদের সমীকরণ, তাহলে আয়তনে ভর লিখলাম M এবং ঘনত্ব দিলাম D1। ওকে, এবার ঠিক সেকেন্ডে দ্বিতীয় স্টেপেও আমরা একই রকমই করব, যে V2 সমান বস্তুটার ভর M এবং ঘনত্ব রয়েছে D2। এই হয়ে গেল আমাদের তিনটে মান আমরা নির্ণয় করলাম। এখন আমরা নেক্সট পেজে করব মিশ্রণের মোট ঘনত্ব। মিশ্রণের মোট ঘনত্ব আমরা, আচ্ছা ঘনত্বটা আমরা এখন একটু দেরি করে নির্ণয় করছি, আমরা তার আগে দুজনের মোট আয়তনটা নির্ণয় করে নিই। আয়তন, প্রথম বস্তুটির বা প্রথম ফার্স্টের আয়তন হয়েছিল M বাই D1, দ্বিতীয়টির জন্য আয়তন হয়েছিল M D2। তাহলে একে যদি আমরা সমাধান করি D1 D2 D2 M প্লাস D1 M, তো এখান থেকে যদি আমরা এমটাকে কমন নিয়ে নিই তাহলে পেয়ে যাব D1 প্লাস D2, বা একে তোমরা D2 প্লাস D1ও করতে পারো, কিছু সমস্যা নেই। নেক্সট নিচে যেমন D1 D2 রয়েছে, D চলে এলো।
তাহলে এই হয়ে গেল মিশ্রণের মোট আয়তন। এখন এই মিশ্রণের মোট ভর নির্ণয় করব। ভর হয়েছিল প্রথমটার জন্য m, দ্বিতীয়টার জন্য m, তাহলে হয়ে গেল 2m। এখন আয়তন বেরিয়ে গেছে, ভর বেরিয়ে গেছে, এখন মিশ্রণের মোট ঘনত্ব নির্ণয় করব। আমরা ঘনত্বের সমীকরণটায় কি জেনেছিলাম, যে ঘনত্ব সমান ভর বাই আয়তন। তাহলে আমরা এখানে ভর বাই আয়তন করব। ঘনত্ব সমান মানে মোট ভর, এই মোট ভর বাই মোট আয়তন, এখানে মোট কথাটা লিখে দিই, মোট আয়তন। ওকে, এখন আমরা এই সমীকরণে যদি মানটা বসাই, তাহলে আমরা এখানে মানটা বসাচ্ছি। মোট ভর আমাদের বেরিয়েছিল 2m, আর মোট আয়তন বেরিয়েছিল m d1 প্লাস d2 বাই d1 d2। এখন এটাকে যদি আমরা সমাধান করি, আমরা এখানে পরবর্তীটা এখানে করে দিচ্ছি 2m, m নিচে m d1 প্লাস d2, এবং এই যে d1 d2 রয়েছে এটা উপরের স্টেপে চলে যাবে ইনটু d1 d2। এখন এখানে m কেটে গেল, তাহলে আমাদের কাছে পড়ে থাকছে 2 d1 d2 বাই d1 প্লাস d2, আর এটি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট পরবর্তী কোশ্চেন, গ্রুপ বিতে বলেছে 106 সংকেত ভর বিশিষ্ট যৌগটির কোনটি? আমরা নেক্সট পেজে প্রশ্নটি আবারও তুলে ধরেছি, এখানে একটু আমরা দেখে নেব। 106 সংকেত ভর বিশিষ্ট যৌগটি হলো, 4টে অপশান দেওয়া রয়েছে, আমাদের নির্ণয় করতে হবে কোনটির ভর 106। আমরা প্রথমটি যদি দেখি যে CaCO3 জন্য, তাহলে আমরা লক্ষ্য করব ক্যালসিয়ামের জন্য 40, কার্বনের জন্য 12, অক্সিজেনের জন্য 16, 3টে রয়েছে তাই 3 দিয়ে গুণ দিলাম, তাহলে 40 প্লাস 12 প্লাস, আচ্ছা এখানে প্লাস হবে, প্লাস 16 3 48, এটা যোগ করলে আমরা পাচ্ছি 100। এখন নেক্সট দ্বিতীয় অপশান CaCl2, এর জন্য আমরা দেখে নেব C এর জন্য 40 প্লাস ক্লোরিনের জন্য হয়ে থাকে 35.5 ইন্টু 2, তাহলে 40 প্লাস 35.5-এর সঙ্গে 2 গুণ করলে আমরা পেয়ে যাব 71, তাহলে এটা যোগ করলে পাচ্ছি 111। নেক্সট পরবর্তী অপশান NaCl, এখানে যদি আমরা লক্ষ্য করি পেয়ে যাব সোডিয়ামের জন্য 23 প্লাস ক্লোরিনের জন্য 35.5, তাহলে এটা যোগ করলে 58.5। নেক্সট পরবর্তী যে অপশানটি রয়েছে যে সোডিয়াম Na2CO3, এটা যদি আমরা নির্ণয় করি, সোডিয়ামের 23 ইন্টু 2টি রয়েছে তাই 2 দিয়ে গুণ দিলাম, প্লাস কার্বনের 12, অক্সিজেনের 16 গুণিতক 3টি রয়েছে তাই 3 দিয়ে গুণ দিলাম, 23 দুগুণে 46 প্লাস 12 প্লাস 16 দুগুণে 48, এটা যোগ করলে হয়ে যাচ্ছে 106। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে এই Na2Cl3, সঠিক অ্যান্সার হয়ে যাবে ডি। তাহলে আমরা এখানে মার্ক করে নেব ডি। পরবর্তী প্রশ্ন বলছে কড লিভার তেল একটি ইমালশন। পরবর্তী প্রশ্ন বিলীয়মান রং হলো, সেটি হয়ে যাবে সোডিয়াম NH4OH ফেনলফথিলিন, মানে সির অপশানটি। নেক্সট ZnO একটি উভধর্মী অক্সাইড। পরবর্তী প্রশ্ন
এসটিপিতে একটি গ্যাসের 44.8 লিটার আয়তনের ভর। আচ্ছা, এটা একটু আমরা ক্যালকুলেশন রয়েছে, এটা আমরা পরবর্তী পেজে তুলে ধরেছি, এখানে আমরা দেখে নেব। এসটিপিতে একটি গ্যাসের 44.8 লিটার আয়তনের ভর 56 গ্রাম। গ্যাসটির সংকেত হলো, গ্যাসটির সংকেত কি সেটা আমরা নির্ণয় করব। আমরা তার আগে একটা থিওরিতে জেনেছিলাম যে এসটিপিতে একটি গ্যাসের 44.8 লিটার আয়তনের ভর 56 গ্রাম। তাহলে ওই এসটিপিতে গ্যাসটির 22.4 লিটার আয়তনের ভর হয়ে যাবে 56 বাই 44.8 গুণিতক 22.4। তাহলে কাটাকাটি করলে 2 আসছে, এদিকে 2 দিলে মানে 22.4কে 2 দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাব 44.8, আর ওই 2কে 56 দিয়ে কাটাকাটি করলে আমরা পাবো 28। 28 দুগুণে 56, তাহলে আমাদের চলে এলো 28। এখন আমাদের দেখতে হবে যে এই 4টি অপশানের মধ্যে কার আণবিক ভর 28। তাহলে আমরা একটা একটা অপশান চেক করে নেব। প্রথমে বলছে N2 এর জন্য, দ্বিতীয় বলে গেছে CO2 মানে কার্বন ডাইঅক্সাইড জন্য, তারপরে বলেছে NH3 এর জন্য, নেক্সট বলেছে O2 এর জন্য। আমরা তিনটির জন্য আলাদা আলাদা নির্ণয় করব। নাইট্রোজেনের 14 হয়ে থাকে, 2টি রয়েছে, তাই 2 দিয়ে গুণ দিলাম 28। তাহলে আমাদের প্রথম অপশানটি অ্যান্সার চলে এলো। এরপরেও আমরা 3টি অপশান চেক করে নেব যে কোনোটাতে 28 হচ্ছে কিনা। যতটা সম্ভবত হবে না। কার্বনের জন্য 12, অক্সিজেনের জন্য 16, 2টি রয়েছে, তাই 2 দিয়ে গুণ দিলাম 12 প্লাস 16 দুগুণে 32, এটা যোগ করলে 44। NH3 নাইট্রোজেনের 14 প্লাস এইচের 1, 3টি রয়েছে, তাই 3 দিয়ে গুণ দিলাম 14 প্লাস 3 একে 3, তাহলে পেয়ে যাচ্ছি 17। অক্সিজেনের 16, 2টি রয়েছে, তাই 2 দিয়ে গুণ দিলাম 32। তাহলে আমাদের 4টি অপশান নির্ণয় করলাম, আমাদের প্রথমটাই সঠিক অ্যান্সার দেখা যাচ্ছে। তাহলে উত্তরটি হয়ে যাবে এর দাগেরটি। তাহলে আমরা এখানে মার্ক করে নেব যে N2। পরবর্তী কোশ্চেন বলছে 96 গ্রাম অক্সিজেনে কত মোল অক্সিজেন আছে। এটির অ্যান্সার হবে 3। তো কিভাবে এসেছে সেটা তোমাদের একটু নির্ণয় করে বলে দিই। আমরা পাশেই এটা তুলে রেখেছি। 96 গ্রাম অক্সিজেনে কত মোল অক্সিজেন আছে। আমরা জানি অক্সিজেন মানে O2, এর আণবিক ভর হয়ে থাকে, আণবিক ভর অক্সিজেনের 16 ইন্টু 2, মানে 2টি রয়েছে, তাই 2 দিয়ে গুণ দিলাম 32। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে 32 গ্রাম অক্সিজেনে 1 মোল অক্সিজেন থাকে। তাহলে বলেছে 96 গ্রাম অক্সিজেনে কতটা থাকবে, 1 মানে 1/32 ইন্টু 96। ওকে, 32 3 96, তাহলে আমাদের উত্তর হলো 3 মোল অক্সিজেন থাকে। এটি হচ্ছে অ্যান্সার। তাহলে আমরা এখানে করে নেব 3 মোল, ওটাই করেছি। নেক্সট বলেছে CrO3 কী ধরনের অক্সাইড। এটি হচ্ছে আম্লিক অক্সাইড। পরবর্তী প্রশ্ন, জলবিকর্ষী কলয়েডের উদাহরণ দাও, যেটা গোল্ড সল হবে বা AS2S3, যাকে আমরা আর্সেনিক সালফাইড বলে থাকি। নেক্সট পরবর্তী কোশ্চেন আমরা যাচ্ছি। 4.5 গ্রাম জলে অণুর সংখ্যা কত।
প্রথমত আমরা জেনে নেব জলের সংকেত। জলের জন্য হয়ে থাকে H2O, এর আণবিক ভর হয়ে থাকবে H এর 1, দুটো H রয়েছে তাই 2 দিয়ে গুণ দিলাম, প্লাস অক্সিজেনের জন্য 16, তাহলে 2 + 16 = 18। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে 18 গ্রাম জলে অণুর সংখ্যা 6.022 × 10⁻23। তাহলে এখানে বলেছে 4.5 গ্রাম জলে অণুর সংখ্যা হয়ে যাবে 6.022 × 10⁻23/18/4.5। ওকে, এখানে পয়েন্টটাকে তুলে দিলে নিচে 10 আসবে। আর একটা যদি গুণ করি, যে 5 দিয়ে দিলাম, 5 × 2 = 10, 5 × 9 = 45, 9 × 2 = 18, 2 দিয়ে দিলাম, 2 × 3 = 6, 2 × 1 = 2 চলে আসবে। তাহলে 3.011কে 2 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব 1.5, মানে 5055, আর ইন্টু 10⁻23 যেমন ছিল তেমন চলে আসবে। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট পরবর্তী কোশ্চেন বলছে প্রকৃত দ্রবণ ও কলয়েডীয় দ্রবণের মধ্যে দুটি পার্থক্য। আমরা এখানে কয়েকটা পার্থক্য তুলে ধরেছি, তোমরা দেখে নিও। নেক্সট, জিঙ্ক ও অতি লঘু নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া লেখো, যার মধ্যে এই বিক্রিয়াটি তুলে ধরা হয়েছে এবং কি কি উৎপন্ন হয় সেটাও দেওয়া হয়েছে। তো এই অ্যান্সারটি একটু টাইপিং মিস্টেক ছিল, তাই আমরা এটির সঠিকটি করে দিয়েছি যে জিঙ্কের সাথে অতি লঘু নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়ায় জিঙ্ক নাইট্রেট ও অ্যামোনিয়াম নাইট্রেট ও তার সঙ্গে জল উৎপন্ন হবে, আর তার বিক্রিয়াটি নিচে রয়েছে। পরবর্তী কোশ্চেন, এসটিপিতে 11.2 লিটার NH3-তে পরমাণুর সংখ্যা কত? আমরা লিখি যে এসটিপিতে 22.4 লিটার NH3-তে পরমাণুর সংখ্যা 6.022 × 10⁻23। এসটিপিতে 11.2 লিটার NH3-তে পরমাণুর সংখ্যা 6.022 × 10⁻23/22.4 ইন্টু এদিকে হচ্ছে 11.2, আর 11.2 দিয়ে দিলে 2 যাচ্ছে, এদিকে হচ্ছে 2 × 3 = 6, 0 2 × 1 = 2, 2 × 1 = 2। তাহলে আমরা পাচ্ছি যে 3.0 মানে 011 × 10⁻23, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট পরবর্তী কোশ্চেন, যে কিভাবে মানে কি কি উপায়ে অসম্পৃক্ত দ্রবণকে সম্পৃক্ত দ্রবণে পরিণত করা যায়, এই যে 3টি উপায় তোমাদের সামনে তুলে ধরেছি, দেখে নিও। নেক্সট পরবর্তী কোশ্চেনে, যে মাটির পিএইচ হ্রাস পাওয়ার কারণ কি? তো হ্রাস পাওয়ার মূলত অনেকগুলো কারণ থাকে, তার জন্য তোমাদের 3টি প্রধান কারণগুলোকে তুলে ধরেছি। যেখানে অ্যাসিড বৃষ্টি যখন হয়, সেই বৃষ্টি মাটির মধ্যে পড়ে মাটির অম্লকত্তা বৃদ্ধি করে, মানে আম্লীয় করে তোলে, যার পিএইচ মান হ্রাস পেয়ে যায়। যেখানে বলছে কৃষি পদ্ধতিতে আমরা এই পদ্ধতির মাধ্যমে অতিরিক্ত নাইট্রোজেন সার ব্যবহার করার ফলে মাটির পিএইচ কমে যায়। নেক্সট বলেছে জৈব পদার্থের পচন, মাটির মধ্যে জৈব পদার্থ পচন ঘটে, মানে বিয়োজন ঘটে, সেগুলো
এক প্রকার অ্যাসিডে পরিণত হয়, আর সেই অ্যাসিডের ফলে মাটির পিএইচ ধীরে ধীরে কমে যায়। তো আজকে আমাদের মূলত ক্লাস টপিকের মধ্যে যা ছিল প্রায় আমরা সব কিছু কমপ্লিট করে ফেলেছি। আর যদি তোমাদের কিছু কোশ্চেন থাকে তাহলে অবশ্যই তোমরা এই ক্লাসের নিচে কমেন্টে জানিও, না হলে যে টেলিগ্রাম চ্যানেল বলেছিলাম ওখানে 24 ঘন্টার জন্য খোলা রয়েছে, তোমরা ওখানে গিয়ে যে কোনো প্রবলেম তোমরা বলতে পারো। ওকে, তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্ত ছিল। আর আজকের ক্লাসটা একটু টাইম মতো আনতে পারিনি, একটু সমস্যার জন্য। তো আমরা আগামীকাল থেকে প্রতিনিয়ত রুটিন ওয়াইজ ক্লাস করব। তো হয়তো কয়েকদিন একটু সমস্যা থাকতেই পারে। ওকে, তাহলে আজকের ক্লাসটি আমরা এখানেই রাখছি। থ্যাংক ইউ।